আন্দোলনের তীব্রতা দেখে সুপ্রিম লিডার আলী খোমেনি সরাসরি হস্তক্ষেপ করেন। 17 নভেম্বর এক জরুরি বৈঠকে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন, ইসলামী প্রজাতন্ত্র বিপদে আছে, এই বিক্ষোভ থামাতে যা প্রয়োজন তাই করো। 2019 সালের নভেম্বর মাস আধুনিক ইরানের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হিসেবে খোদাই করা থাকবে, যা আবানে খুনি বা রক্তক্ষয়ী নভেম্বর নামে পরিচিত। এটি ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় এবং ব্যাপক গণ অভ্যুত্থান। তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ হিসেবে শুরু হলেও দ্রুতই তা ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি কাঁপিয়ে দেয়া এক রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। সরকার এই আন্দোলন থামাতে যে নজিরবিহীন নৃশংসতা অবলম্বন করেছিল তার ক্ষত আজও ইরানি জনমানসে অমলিন। 2019 সালের নভেম্বরের এই জনবিস্ফোরণ হুট করে ঘটেনি। এর পেছনে ছিল কয়েক দশকের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতির আওতায় আরোপিত কঠোর নিষেধাজ্ঞা। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব যখন সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, ঠিক তখনই 15 নভেম্বর মধ্যরাতে ইরান সরকার হঠাৎ পেট্রোলের দাম 50 ভাগ থেকে 200 ভাগ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণাটি ছিল বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গের মতো। 16 নভেম্বরের মধ্যে ইরানের 31টি প্রদেশের অন্তত 29টিতে এবং শত শত শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের শুরুতে মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে এবং ইঞ্জিন বন্ধ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু সরকার এই প্রতিবাদের উত্তর দিয়েছিল বুলেট দিয়ে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা এবং হিউম্যান রাইটস ইন ইরান এর প্রতিবেদন অনুযায়ী 15 থেকে 17 নভেম্বরের মধ্যে মাত্র 3 দিনে অন্তত 3000 বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। যদিও প্রাথমিক রিপোর্টগুলোতে নিহতের সংখ্যা কয়েকশো থেকে 1500 রয়টার্সের তথ্য মতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে হাসপাতাল, মর্গ এবং ইরানের সিভিল রেজিস্ট্রেশন অর্গানাইজেশন থেকে সংগৃহীত তথ্যে ভয়াবহ চিত্র উঠে আসে। দেখা গেছে 1398 ইরানি সাল শরৎকালীন ত্রৈমাসিকে মৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় প্রায় 8000 বেশি ছিল, যার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা সরকার আজ পর্যন্ত দিতে পারেনি। আন্দোলনের তীব্রতা দেখে সুপ্রিম লিডার আলী খোমেনি সরাসরি হস্তক্ষেপ করেন। 17 নভেম্বর এক জরুরি বৈঠকে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন, ইসলামী প্রজাতন্ত্র বিপদে আছে, এই বিক্ষোভ থামাতে যা প্রয়োজন তাই করো। এই নির্দেশের পরপর রেভলিউশনারি গার্ডস, IRGC এবং বাসিস বাহিনী মরণঘাতী অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। বিশ্ববাসীর নজর এড়াতে এবং হত্যাকাণ্ডের তথ্য গোপন করতে সরকার দেশ জুড়ে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়। প্রায় 10 দিন ইরান বিশ্ব থেকে ছিল বিচ্ছিন্ন। যে অন্ধকারের সুযোগে রাজপথে গণহত্যা চালানো হয়। আমরা যদি ইরানের সেই ব্লাডি নভেম্বর বা রক্তক্ষয়ী নভেম্বরের গণহত্যাগুলোর দিকে তাকাই, খুজেস্তান প্রদেশের মাশার শহরে বিক্ষোভকারীরা যখন নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে একটি জলাভূমিতে আশ্রয় নেয়, তখন IRGC তাদের ঘিরে ফেলে, ভারী মেশিনগান দিয়ে গুলি চালায়। এতে শত শত মানুষ প্রাণ হারায়। রাজধানী তেহরানের পার্শ্ববর্তী শাহরিয়ার এবং কুদস সিটিতে নৃশংসতা ছিল চরমে। কুদস সিটির গভর্নর লায়লা ভাসিকি জনসম্মুখে গর্ব করে বলেন যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যারা গভর্নরের দপ্তরে ঢুকবে তাদের সবাইকে যেন গুলি করা হয়। ফার্স প্রদেশের সিরাজে হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভকারীদের উপর আকাশ থেকে গুলিবর্ষণ করার অভিযোগ ওঠে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী কেবল এক রাতেই সেখানে 80টির বেশি লাশ জমা হয়েছিল। কুর্দিস্তান এবং কেরমানশাহ প্রদেশে বিক্ষোভকারীদের উপর ভবনের ছাদ থেকে স্নাইপার ব্যবহার করে গুলি চালানো হয়। নদীবক্ষে এবং বাঁধের ভেতর নির্যাতনের চিহ্ন সহ অসংখ্য বিক্ষোভকারীর লাশ পাওয়া যায়। আন্দোলন দমনের পর শুরু হয় গণগ্রেপ্তার। প্রতিবেদন অনুযায়ী প্রায় 19,000 থেকে 21,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাবন্দীদের উপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ওঠে তখন। এছাড়া নিহতদের পরিবারকে তাদের স্বজনের লাশ ফেরত দেওয়ার জন্য বড় অঙ্কের অর্থ দাবি করা হয় এবং শর্ত দেয়া হয় যে কোনো প্রকাশ্য শোক সভা করা যাবে না। আমির হোসেন মোরাদি, সাইদ তামজিদি, মোহাম্মদ রজবির মতো তরুণদের মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হলে বিশ্বব্যাপী ডু নট এক্সিকিউট ক্যাম্পেইন শুরু হয়, যা সরকারকে
কিছুটা পিছু হতে বাধ্য করেছিল। 2019 সালের এই আন্দোলন ইরানের রাজনৈতিক সমীকরণ চিরতরে বদলে দেয়। এতদিন ইসলামী প্রজাতন্ত্র নিজেকে বঞ্চিতদের সরকার দাবি করলেও নিজস্ব শ্রমিক ও দরিদ্র শ্রেণীর উপর গুলি চালিয়ে তারা এই নৈতিক অবস্থান হারায়। সরকারের সামাজিক ভিত্তি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে। আন্দোলনের সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতারাও যখন সরকারের দমন নীতিতে প্রত্যক্ষভাবে সমর্থন দেন, তখন ইরানি জনগণের কাছে পরিষ্কার হয়ে যায় যে বর্তমান শাসন কাঠামোর ভেতরে কোনো পরিবর্তন সম্ভব নয়। এটি 2021 সালের নির্বাচনে জনগণের ভোট বর্জনের অন্যতম কারণ ছিল। 2019 সালের নৃশংসতা জনগণের মনে সাময়িক ভীতি ছড়ালেও তা দীর্ঘমেয়াদে সাহসের জন্ম দেয়। এই ক্ষোভেরই ফলশ্রুতি ছিল 2022 সালের নারী জীবন ও স্বাধীনতা মাহসা আমিনী আন্দোলন। 2019-এর শহীদদের বিচার না পাওয়া সাধারণ মানুষকে আরও বেশি আপোষহীন করে তোলে। এই গণহত্যার ফলে ইরান বিশ্বমঞ্চে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কোণঠাসা হয়ে পড়ে। ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বহু ইরানি কর্মকর্তার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। ব্লাডি নভেম্বর বা রক্তক্ষয়ী নভেম্বর কেবল একটি বিক্ষোভের গল্প নয়, এটি একটি জাতির আর্তনাদ এবং স্বৈর শাসনের চরম নৃশংসতার দালিলিক প্রমাণ। 3000 মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হওয়া এই দিনগুলো ইরানের ইতিহাসে এক অবিচ্ছেদ্য মাইলফলক। যদিও বন্দুকের জোরে সে সময় সরকার টিকে গিয়েছিল, কিন্তু 2019 সালের সেই রক্তস্নাত দিনগুলি ইরানের আধুনিক ইরানি তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার যে স্পৃহা জাগিয়ে দিয়েছে, তা বর্তমান শাসন ব্যবস্থার জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসবিদদের মতে ব্লাডি নভেম্বর ছিল ইরানের মানসিক বিপ্লবের সূচনা। আজকে যে আন্দোলন ইরানে, তা মূলত ব্লাডি নভেম্বর এবং আমিনী প্রোটেস্টেরই ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় আজও ইরানে রক্তস্নাত হয়ে উঠছে ইরানের রাস্তাঘাট। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।